কাল পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। সাংবিধানিক অধিকার, সরকারের কোনো পদক্ষেপ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে পর্যন্ত অপেক্ষা করা। তারপরে আলোচনার পরবর্তী রাষ্ট্রপ্রধান, সম্ভাব্য তালিকায় 6 জ্যেষ্ঠ নেতা, 1 সিনিয়র সচিব। গ্যাসের তীব্র সংকট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। প্রেসার যেখানে 210-20 থাকার কথা সেখানে প্রেসার চলে আসছে 110-20-এ। গ্যাস পাওয়া যায় না, প্রেসার থাকে না। একবার গ্যাস নিয়ে ঢাকায় যায়, আবার আসা যায় না। আবাসিকীয় ভোগান্তি, ব্যাহত কারখানার উৎপাদন। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে বদ্ধপরিকর সরকার। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ। গাজী নজরুলের এমপি পদ নিয়ে স্পিকারের দিকে তাকিয়ে ইসি। ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেপ্তার। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মোজাফফর হোসেন। শাপলা চত্বর হত্যার অভিযোগপত্র সোমবার। ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, ছড়াচ্ছে ভারত জুড়ে। পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ। এবং প্রায় 1.5 যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। লর্ডসে একমাত্র ম্যাচ আগামী বছরের মে মাসের শেষে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন আরও ডালপালা মিলেছে। বিভিন্ন সূত্র বলছে, অসুস্থতার কারণ দেখিয়ে কালই স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন তিনি। তবে বঙ্গভবন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পদত্যাগ রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক অধিকার। এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। আগামীকাল শুক্রবার অনেক কিছু জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পালাবদল হলেও অন্তর্বর্তী সরকারের সময়ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও গণ অভ্যুত্থানের পর তার অপসারণ চেয়েছিলেন শিক্ষার্থীরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের রাজনৈতিক পটভূমিতে ভিন্নতা তৈরি হলেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সঙ্গে সঙ্গে সরানোর পথে যায়নি বিএনপি। যদিও সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। পালন করিব। আমি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ করবেন। নতুন কেউ না আসা পর্যন্ত স্পিকারই হবেন রাষ্ট্রপ্রধান। পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ঘোষণা নেই। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। আপনি বললেন যে এটা একটা গুঞ্জন, গণমাধ্যমে আসছে, হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে, সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। এদিকে বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন একাধিক মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আগামীকাল পরিষ্কার হবে। স্পিকার তো নাই ভাই, স্পিকার তো নাই, তাহলে তো কালকে হচ্ছে না, কালকে হচ্ছে পর্যন্ত অপেক্ষা করা। তারপরে অন্য কোনো বিষয় আলোচনায় একটা অবৈধীকরণ, তারপরে কিছু কিছু আলোচনা, আমাদের এই রাষ্ট্রপতির বিষয়ে কোনো আলোচনা হয়নি। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা পরে নির্ধারণ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? কার হাতে যাচ্ছে বঙ্গভবনের চাবি? রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির 6 জ্যেষ্ঠ নেতা এবং একজন সিনিয়র সচিবের নাম। দেশের ক্ষমতার কেন্দ্রে এখন নতুন সমীকরণ।
কার মাথায় উঠবে রাষ্ট্রপতির মুকুট? বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ ও রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় থাকা ব্যক্তিদের বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। পদের শপথ ও গোপনীয়তার শপথ। বর্তমান সরকারের 5 মাসের মাথায় জোর গুঞ্জন শুরু হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। যদি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন তাহলে কে হবেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালের মার্চ মাস থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলন থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 79 বছর বয়সী খন্দকার মোশাররফ কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান ও নজরুল ইসলাম খান। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। গুঞ্জনের রেশ ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই স্থায়ী রাষ্ট্রপতি করা হবে কিনা সময়ই তা বলে দিবে। রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে জায়গা করে নিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও নিয়মিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দাকে এই আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও শোনা যাচ্ছে। গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান হলেই জানা যাবে কে হচ্ছেন বঙ্গভবনের 23তম বাসিন্দা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঢাকা সহ সারা দেশের সিএনজি পাম্পে ফের গ্যাসের তীব্র সংকট। কয়েকদিন ধরে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকরা, আর যেখানেই যাচ্ছেন সেখানেই দীর্ঘ সারি। এদিকে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কম, তাই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয় মহেশখালী টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতি। সংকট কেটে যাবে শীঘ্রই। সিএনজি স্টেশন থেকে যানবাহনের জন্য গ্যাস নেওয়া এখন যেন ধৈর্যের বিরাট একটা পরীক্ষা। কেউ আসছেন ভোর রাতে, কেউ ভোরের আলো ফুটতে না ফুটতেই। দীর্ঘ সারিতে অপেক্ষাটা ঘন্টার পর ঘন্টা। কারো লাগছে 4 ঘন্টা, কারো লাগছে আরো বেশি। কেউ বা আবার ঘুরছেন এই পাম্প থেকে সেই পাম্পে। রাজধানী জুড়েই এমন পরিস্থিতি। গ্যাস নাই, গ্যাস আপনার 1 সপ্তাহ 15 দিন যাবতেই ঠিক মতো গ্যাস নিতে পারি না, গ্যাসের প্রেসার কম, 100-150 টাকার গ্যাস ঢোকে আর ঢোকে না। 8টার থেকে এখানে সিরিয়াল আছে। সরকারের কাছে দাবি এইটাই আমাদের, যে আমরা যেন পাম্পে গ্যাসটা পাই, কারণ এটাতে আমাদের রিজিক। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা গাজীপুরের টঙ্গী। এখানেও ভোর থেকে দেখা গেছে লম্বা সারি। প্রেসার যেখানে 210-20 থাকার কথা, সেখানে প্রেসার চলে আসছে 110-20-এ। গ্যাস পাওয়া যায় না, প্রেসার থাকে না, একবার গ্যাস নিয়ে ঢাকায় যায় আবার আসা যায় না। সাভারেও একই চিত্র। সিএনজি ফিলিং স্টেশন ও কারখানায় দেখা গিয়েছে গ্যাসের তীব্র সংকট। কোথাও কোথাও তীব্র ভিড়ে বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। বুধবার রাতে ঠাকুরগাঁওয়ে ঘটে এমন ঘটনা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঘটেছে হাতাহাতির ঘটনাও। হুজুগে বাঙালি কেউ একজন বলছে উরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, আর তেল ঢুকবে না। হুজুগে সবাই তেল নিতে চলে আসছে। প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষ অবশ্য বলছে জ্বালানির কোনো সংকট নেই, সবই গুজব। 2টার পর থেকে মানুষ খুব তেল নেওয়ার জন্য ভিড় করতেছে, কিন্তু আমাদের তেল প্রচুর পরিমাণ আছে, তেলে কোনো সমস্যা নাই, সংকট নাই। সরকারিভাবে জানানো হয়েছে আগামী 2-3 দিনের মধ্যেই কেটে যাবে গ্যাসের সংকট। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। চুলা না জ্বলায় অনেকেই খাচ্ছেন বাইরের খাবার। একই সঙ্গে গ্যাসের চাপ কমায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, আর বিপাকে মালিক শ্রমিকরা। একদিকে রান্নাঘরে নিভে যাচ্ছে চুলা, অন্যদিকে থমকে যাচ্ছে শিল্প কারখানার উৎপাদন।
গাজীপুরে দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না, রাতে এলেও চা খুবই কম থাকার অভিযোগ বাসিন্দাদের। অনেক পরিবার বাধ্য হয়ে হোটেলের খাবার খাচ্ছেন, কেউ আবার নির্ভর করছেন এলপিজির উপর। এতে বাড়ছে সংসারের খরচ। তা জানি দূর করে সরকার। আজকে আমরা এই যে রান্না বাড়া করে ঠিক মতো আমাদের বিবিরা খাওয়াইতে পারে না, এই জন্য অনেক কষ্ট হয়। রান্না বান্না করতে দিলে সকালে জায়গা আমরা উঠি রাত্রে 4টা বাজে 3টা বাজে উঠে রান্না করি, সে সকালে 6টা 7টা বাজে গেছে জায়গা, আমাকে কষ্ট হয়ে যায় না। নারায়ণগঞ্জে গ্যাসের স্বল্প চাপে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। 15 থেকে 20% কমার দাবি শিল্প মালিকদের। সময় মতো বিদেশি ক্রেতার কাছে পণ্য সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তারপরে বাসা বাড়ি গ্যাস থাকে না, রান্না বান্নার কষ্ট হয়, কাজ করে যাওয়ার পরে আমাদের অনেক কষ্ট। তারপরে যে কারেন্ট থাকে না, খাওয়া দাওয়ার সমস্যা, সব দিকে মহিলারা মনে করে ঠিক মতো কাজ মনে করে পাক করে গার্মেন্টসে যেতে পারে না। সবাই তো আমরা কর্মজীবী, অনেক সময় সকালে না খাই আসতে হয়। উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে ব্যয়। ছোট কারখানাগুলো টিকে থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনেও। রান্না করতে না পেরে অনেককে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে। আবার উৎপাদন খরচ কমে যাওয়ায় কমছে আয়ও। ফ্যাক্টরি চালাতে খুবই বিপদের সম্মুখীন। লাইনে গ্যাস নাই, আমাদের প্রতিষ্ঠান একরকম বন্ধের অবস্থা। সংশ্লিষ্টরা জানান গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে, তবে শিল্প মালিকদের আশঙ্কা দ্রুত সংকটের সমাধান না হলে দেশের উৎপাদন ও রপ্তানি খাত আরো ক্ষতির মুখে পড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আয়োজনে এসব কথা বলেছেন, আর সেখানে জানান 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। বিদেশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল ফিকি এফডিআই সম্মেলন 2026। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক উঠে আসে সম্মেলনে। How to convert these advantages into a larger, more diversified and more sustainable flow of foreign investment. Allows us to privatize a lot of government's assets in a much faster pace. It also enables us to do things like free trade zone, how we get all the students for our country, those who are in the school, colleges, universities, ready for the future of the world. এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নির্বাচিত সরকারের স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগের জন্য বড় শক্তি। তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশে বিনিয়োগ করলে পাশে থাকবে সরকার। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিনিয়োগের আইনি সুরক্ষা জোরদার এবং কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। সহজ করা হয়েছে মুনাফা দেশে ফেরত আনার প্রক্রিয়া। সেই সাথে পুঁজিবাজার শক্তিশালী করা এবং লালফিতার দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বন্দর, লজিস্টিক ও অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape, simplifying government procedures, and digitizing public services. প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু বিনিয়োগের গন্তব্য নয়, দীর্ঘমেয়াদী অংশীদারিত্বেরও নির্ভরযোগ্য ঠিকানা হতে চায়। দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দিল্লিতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 12-13 সেপ্টেম্বর হবে এই সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ, আর এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিদেশ সফরের সময় রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নও করেন সাংবাদিকরা। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা আশা করে বলেও তিনি জানিয়েছেন। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো বেশি জোরদার হচ্ছে এবং হবে। এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরো সুগম হবে। গণভোট অবৈধ হলে দেশে এখন কোনো সরকার নেই, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও সরকার বলছে অবৈধ। বিকেলে রাজধানীর মিরপুর এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। ন্যায্য অধিকার আদায়ে সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ ও আহতদের যথাযথ সম্মান দিতে সরকারের প্রতি জোর দাবিও জানান বিরোধী দলীয় নেতা। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না, তাদের আত্মা অভিশাপ দেবে। নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণ হওয়ায় গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কিনা তা নির্ধারণ হবে আইনি প্রক্রিয়ায়। দল থেকে তাকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকারের কাছে জানানোর উদ্যোগ নিয়েছে জামায়াত ইসলামী। দলটি মনে করছে স্পিকার পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেবেন। নির্বাচন কমিশন জানিয়েছে তারাও অপেক্ষা করছে স্পিকারের সিদ্ধান্তের উপর। এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার পর নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত ইসলামী। সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। প্রশ্ন উঠেছে এমন ঘটনার পর সংসদ সদস্য হিসেবে তিনি বহাল থাকতে পারেন কিনা। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য স্বেচ্ছায় দল ত্যাগ করলে অথবা দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হয়ে যায়। এছাড়া 67 অনুচ্ছেদ বলছে কোন সদস্য স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ালে, আদালত কর্তৃক অপ্রকৃতস্থ বা দেউলিয়া ঘোষিত হলে, বাংলাদেশের নাগরিকত্ব হারালে, বিদেশের নাগরিকত্ব নিলে অথবা নির্বাচনের যোগ্যতা হারালে তার আসন শূন্য হয়ে যেতে পারে। তবে নৈতিক স্খলনের কারণে সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সংবিধানে উল্লেখ নেই। তাহলে নিজ দল থেকে বহিষ্কার হওয়া এই জামায়াত নেতার ভবিষ্যৎ কি? এমন প্রশ্নের জবাবে দলটির সিনিয়র এই নেতা জানান, দলীয় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সংসদে। বহিষ্কার করলে কি হয় এটা স্পষ্ট বলা নাই, তো সে কারণে এই বিষয়ে আমাদেরও দায়িত্ব নাই। সংসদের মাননীয় স্পিকারকে জানালে উনি ওনার প্রসেস পদক্ষেপ সেটা নেবেন। গাজী নজরুলের বহিষ্কারাদেশ ইতোমধ্যেই নির্বাচন কমিশনে পাঠিয়েছে জামায়াত। তবে কমিশন বলছে সংসদ সদস্য পদ বাতিলের জন্য এই চিঠি যথেষ্ট নয়। ওনাকে এক্সপেল করছে, এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে যদি স্পিকার কোনো সংসদীয় তদন্ত কমিটি গঠন করেন এবং সেই কমিটির কাছে ওই নেতা যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার সংসদ সদস্য পদ চলে যেতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপির মহানগরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আফতাব মজুমদার এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক, বন্দর থানা যুব শক্তির আহ্বায়ক। প্রায় 3 মাস আগে ফেসবুকে পরিচয় সূত্রে ভুক্তভোগী নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময়ে গভীর সম্পর্কে লিপ্ত হন তারা, আর এরপরে বিয়ের প্রতিশ্রুতি এড়িয়ে যোগাযোগ বন্ধ করে দেন। এর প্রেক্ষিতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শহীদ জিয়া হত্যার আসামি মুজাফফর হোসেন। সাবেক এই সেনা কর্মকর্তাকে 2 দিনের রিমান্ডও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, বিভিন্ন অপরাধে তার সম্পৃক্ততার তদন্ত চলছে। সোমবার শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগপত্র দাখিল হবে বলেও তিনি জানান। কঠোর নিরাপত্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে ঢাকা সেনানিবাস থেকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও জিজ্ঞাসাবাদের আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তা গ্রহণ করে ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলছেন, বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাথে মোজাফফর হোসেনের সম্পৃক্ততার তদন্ত চলছে। আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতা বিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। এদিকে সোমবার ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। মামলা নিয়ে আগামী সোমবার দিন আপনাদেরকে ব্রিফিং করব, আশা করি ওই দিন ইনশাআল্লাহ ফরমাল চার্জ দেব। এদিন প্রয়াত জামায়াত নেতা দিলওয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণ মামলায় অভিযুক্ত ফজলুর রহমানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমরা একটি মিসকেস ফাইল করেছিলাম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা 27 জুলাই থেকে শুরু হবে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয় 27 জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। নিয়মিত পরীক্ষার পর স্থগিত পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করা হবে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেখা দেয়া বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের এসব পরীক্ষা স্থগিত করা হয়। সরকারের আশ্বাসে থামেনি শিক্ষার্থীদের ক্ষোভ, বরং আরও উত্তপ্ত হয়েছে দিল্লির রাজপথ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে। শিক্ষা ইস্যুতে শুরু হওয়া এই প্রতিবাদ এখন ক্রমেই রূপ নিচ্ছে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে। বাড়ছে সরকারের ওপর চাপ, তীব্র হচ্ছে বিরোধিতার সুর। স্লোগানে মিছিলে এখনো উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং পুলিশি অভিযানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। একই দাবিতে সংসদে সরব বিরোধীরা। সংসদ এলাকায় বিক্ষোভ করেছে কংগ্রেস। সেই বিক্ষোভে অংশ নেন সোনিয়া গান্ধী। দিল্লির গণ্ডি পেরিয়ে আন্দোলনের ঢেউ আরও ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন শহরে। কলকাতা, বেঙ্গালুরু, পুনে সহ একাধিক জায়গায় দেখা গেছে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এদিকে অসুস্থতার কারণে আন্দোলনের মাঠ থেকে কয়েক ঘন্টা বিরতি নিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে আন্দোলন থেকে সরে যাননি তিনি। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় জানিয়েছেন, বিরতি শুধু শরীরের, আন্দোলনে নয়, দ্রুত আবার ফিরবেন রাজপথে। বুধবার মধ্যরাতে পুলিশের দমন পীড়ন শিক্ষার্থীদের যন্তর মন্তর থেকে সরাতে পারেনি, বরং প্রতিটি হস্তক্ষেপ যেন আন্দোলনের আগুনে নতুন করে ঘি ঢালছে। বাড়ছে সরকারের উপর চাপ। চন্দ্রা, নিউজ 24। দীর্ঘ 17 বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল। পুরুষ দলের পাশাপাশি 2027 সালে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী আগামী 28 মে থেকে 1 জুন পর্যন্ত লন্ডনের ঐতিহাসিক লর্ডসে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইংল্যান্ড। 2010 সালের পরেই প্রথম ইংল্যান্ডের স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা। অন্যদিকে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। সফরে তারা খেলবে 3 ম্যাচের টি20 এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দর্শক, এই ছিল সংবাদে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।